হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে, যে সিনেমা আজ থেকে প্রায় 11 বছর আগের তৈরি করা, অর্থাৎ 2013 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা, যে সিনেমার নাম আনোয়ার গাজব কিসসা। এটি এমন একটি সিনেমা যেটা নিয়ে আমি 11 বছর পর কথা বলতেছি, এবং হয়তো বা আরও 10-15 বছর পরেও যদি আপনারা এই সিনেমাটা দেখেন, আপনাদের কাছে সিনেমাটা নতুন মনে হবে। কারণ হচ্ছে সিনেমার যে স্টোরি টেলিং, স্ক্রিপ্ট রাইটিং এবং প্রতিটা ক্যারেক্টারের মধ্যে যে বাস্তবতা বা রিলেট করতে পারার মতন রাইটিং, সেগুলো আপনাদেরকে নতুন করে জীবন বোধ শেখাতে, বোঝাতে সহায়তা করবে এমন একটি সিনেমা। যদি এক কথায় বলতে চাই সিনেমা সম্পর্কে, সিনেমা বলবো যে একটা কমন ম্যান যে একজন ডিটেকটিভ হয়ে যায়, অর্থাৎ গোয়েন্দা হয়ে যায়, তার জীবনের যে এরকম উত্থান এবং তার জীবনে এই ডিটেকটিভ হওয়ার ফলে বিভিন্ন ধরনের মানুষের জীবন দেখা, জীবন বোঝা, এবং পরবর্তীতে অন্য একটি ক্যারেক্টারের সান্নিধ্যে আসার পরে তার জীবন আবার পাল্টে যাওয়ার যে ঘটনা, সেটাই মূলত এখানে সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে। এই সিনেমাতে সেই ডিটেকটিভ বা প্রধান চরিত্রে করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, এবং এর সাথে সাথে আরও অনেকগুলা ছোটো ছোটো ক্যারেক্টার রয়েছে। যেহেতু সে একজন ডিটেকটিভ, তাই সে বিভিন্ন ক্যারেক্টারের সাথে মিলিত হয় বা সাক্ষাৎ হয়, যেই কারণে অন্যান্য ক্যারেক্টারের স্পেস কম। কিন্তু যত অল্প সময়ের জন্যই হোক, এই সিনেমাতে স্ক্রিপ্ট রাইটিংয়ে অন্যদের জন্য অল্প সময়ের হলেও সিনেমাতে বা নওয়াজুদ্দিনের ক্যারেক্টারে এইগুলার ব্যাপক প্রভাব থাকে। আবার এই সিনেমাটা শুধু ওই অন্যদের প্রভাব না, মানুষের যে বাস্তবতা সেটাও বোঝাতে সহায়তা করে। যেমন সিনেমার শুরু দিয়ে আপনারা যদি দেখেন যে নওয়াজুদ্দিন যখন রাস্তা দিয়ে হাঁটছে, তখন দেখা যাচ্ছে যে কেউ একজন কাঁদছে যে তার প্রায় 10 বছর ধরে ঘুম হয় না রাতে, আবার কেউ কাঁদছে যে তার 1 মাস ধরে পায়খানা হচ্ছে না। এগুলো কিন্তু নর্মাল ব্যাপার, কিন্তু সেটা যদি এইরকম মারাত্মক লেভেলের হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জীবনকে দুর্বিষহ করে তোলে। যারা এরকম অসুস্থতা মানুষের দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন বা বুঝেন যে সেই ঘটনাগুলা বা সেই ছোটোখাটো অসুস্থগুলা মারাত্মক হয়ে যাওয়ার পরে মানুষের জীবনকে কীরকম দুর্বিষহ করে তুলতে পারে। যেই কারণে সিনেমার ক্যারেক্টারগুলো রাস্তায় কান্না করছে। যদিও এগুলা 30 সেকেন্ডের 40 সেকেন্ডের ক্যারেক্টার ছিল, রাস্তায় কান্না করছে, কিন্তু দেখেন গিয়ে আপনি যদি সরাসরি কখনো দেখেন এগুলা, আপনি যদি রিলেট করতে পারেন যে আপনি কোথাও দেখেছেন, তাহলে বুঝতে পারবেন কত গভীর ব্যাপারগুলো আপনাদের সামনে এই 40 সেকেন্ডে নিয়ে আসতেছে। এখানে আরও একটা ব্যাপার আমি বলি যে এই সিনেমার কিন্তু লাইটিংটা ডিপ, মানে অন্যান্য সিনেমার লাইটিং বা যেমন ধরেন আপনারা এনিমেল সিনেমা হোক বা বাংলাদেশের সিনেমা হোক, এগুলো লাইটিং উজ্জ্বল হওয়ার কারণে আপনি কিন্তু দিনের বেলা যেখানে বেশি অথবা যেখানে লাইটিং বেশি সেখানে সিনেমা দেখতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যদি এখানে ডিপ লাইটিং হয়, সেখানে কিন্তু আপনার সিনেমাতে মনোযোগ দিয়ে দেখা লাগবে এবং কম আলোতে দেখা লাগবে। এখানে আর একটা ব্যাপার হচ্ছে এই লাইটিংয়ের কারণে কিন্তু আপনার সিনেমা দেখাতে মনস্তাত্ত্বিক এফেক্ট পড়ে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই সিনেমাতেও সেটা এই কারণে হয়তো বা লাইট করা বা লাইটিংটা ডিপ করা, যেটা আপনাকে সিনেমার ঘটনাগুলো এফেক্ট করতে বা প্রভাবিত করতে সহায়তা করে। এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি যে এই সিনেমাতে নওয়াজুদ্দিন সিদ্দিকী যে ডিটেকটিভ এজেন্সিতে কাজ করে, সেটার নাম হচ্ছে ইনার আই। এখানে এই এজেন্সির নামে হয়তো বা সিনেমার কারণে এজেন্সির নাম দেখানো হয়েছে, কিন্তু আমরা যে সিনেমাটা দেখতেছি সেটা যে আমাদের ভিতরের যে দৃষ্টিভঙ্গি, সেটাই আবার প্রকাশ করার চেষ্টা করছে বা ভিতরের চোখ দিয়ে আবার দেখানোর চেষ্টা করছে। এই কারণে হয়তো বা সেই কলকাতায় ভিত্তিক যে এজেন্সি ইনারাই, সেটার নামও এরকম হয়েছে। তো এইগুলো মোটামুটি কথা। এখানে আরেকটা বিষয় বলি যে এই সিনেমাতে নওয়াজুদ্দিন সিদ্দিকী কিন্তু প্রতিটা মানুষের সাথে মিশে, এবং সেসব ক্যারেক্টার যেমন কেউ আছেন গে, সে পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু গে হয়ে যাচ্ছে, অথবা কেউ বাইসেক্সুয়াল, মানে সে তার ফ্যামিলিও চালাচ্ছে, আবার সে গের সম্পর্কটাও সে কন্টিনিউ করছে, অথবা কেউ আছে যে এমনিতেই পারিবারিক বিপর্যস্ততার কারণে সে পরিবার থেকে দূরে সরে যাচ্ছে। এখানে এরকম বেশ কিছু ক্যারেক্টার রয়েছে। আবার মনে করেন যে যে লোকটা বাইসেক্সুয়াল, মানে ফ্যামিলিও চালাচ্ছে অথবা এর সাথে গের সম্পর্কেও রাখছে,
তার ফ্যামিলি কিন্তু তাকে বিশ্বাস করছে না যে সে একজন গে বা বাইসেক্সুয়াল। তার ফ্যামিলি কিন্তু তাকে নর্মাল আদর্শবান একজন ব্যক্তি হিসেবে জানে, যে কারণে এই ক্যারেক্টারগুলো কিন্তু এইভাবেই থেকে যায়, সমাজের আড়ালে থেকে যায়, কিন্তু মানুষ এটা খোলাসাভাবে জানে না। কিন্তু সে একজন ডিটেকটিভ হওয়ার কারণে মানুষের ভেতরের দিক বাইরের দিক সেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছে। এখানে এই যে ক্যারেক্টারগুলো দেখতেছে নওয়াজুদ্দিন সিদ্দিকী বা আনোয়ার নামের যে লোকটা, তার যে ক্যারেক্টার দেখায় সেগুলো কিন্তু সমান্তরালভাবে সে দেখে যাচ্ছে, কিন্তু একটা ক্যারেক্টারের কাছে এসে তার জীবন আবার পাল্টে যায়। সেটা হচ্ছে অমল নামে একটা ক্যারেক্টার, যেটা প্লে করেছেন পঙ্কজ ত্রিপাঠী, একজন দুর্দান্ত অভিনেতা। তো সেই পঙ্কজ ত্রিপাঠীর সাথে যখন নওয়াজুদ্দিন সিদ্দিকীর বা আনোয়ারের দেখা হয় সিনেমার শেষের দিকে, তখন তার জীবন পাল্টে যায়। কেমন যে পঙ্কজ ত্রিপাঠীর বা সেই অমল ক্যারেক্টারটা, তার কিন্তু ফ্যামিলি আছে, তার জব ছিল, তার ওয়াইফও জব করে, তার একটা বাচ্চা আছে, কিন্তু সে এইগুলা ছেড়ে, যদিও সে ফ্যামিলির সাথে যোগাযোগ রাখে, কিন্তু এগুলা সবগুলো ছেড়ে সে অজানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যখন সে বাড়ি থেকে বের হয়ে যায়, তার 1 মাস পরে 1.5 মাস পরে যখন আমরা দেখতে পাই যে তার বউয়ের সাথে, যার পঙ্কজ ত্রিপাঠীর বউয়ের রোল করেছেন অনন্যা চ্যাটার্জি, তো সেই অনন্যা চ্যাটার্জির সাথে যখন সে কথা বলে, তখন সে বলে কি যে সে তার আপন মর্জিতে সে জীবনটা পার করতে চায়। যদি কখনো সে ফেরত আসে তাহলে হয়তো সে তার ছেলের জন্য আসবে, কিন্তু সে আগে যেরকম মানে বিবাহের আগে যুবক বয়সে যে স্বপ্ন দেখতো যে সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে, পৃথিবীর সুন্দর সুন্দর জিনিস দেখবে, সে আমেরিকা থেকে আটলান্টিক যাবে, আটলান্টিক গিয়ে এগুলোতে বসবাস করবে এবং অনেক মাছ খাবে, বিভিন্ন ধরনের যে ফ্যান্টাসিগুলো তাদের মধ্যে কাজ করে, সেই ফ্যান্টাসি নিয়ে অমল চরিত্রটি বেরিয়ে যায়। এবং অমলের সাথে সম্ভবত 1.5 মিনিটের মতন যে সিনটা থাকে, অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীর সাথে আনোয়ার বা নওয়াজুদ্দিন সিদ্দিকীর, সেই 1.5 মিনিটের ক্যারেক্টারের সাথে মেশার পরে নওয়াজুদ্দিন সিদ্দিকী আবার ভাবে যে সে হয়তোবা যে কমনম্যান থেকে একজন ডিটেকটিভ হয়ে যায়, সে এটা না হয়ে অন্য কিছু করতে পারতো, সে জীবন অন্যভাবেও চালাতে পারতো হয়তোবা, কিন্তু সে পারেনি। কিন্তু সে নতুনভাবে সে এখন আবার চেষ্টা করবে, যেই কারণে সে তার জবটা ছেড়ে দেয়। এখানে আরেকটা বিষয় বলে রাখি, পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত সে একজন কমনম্যান চাচ্ছিলেন, যে একজন কমনম্যান কিন্তু সে নিজেকে একজন ডিটেকটিভ হিসেবে উপস্থাপন করতে পারবে, এবং সে ডিটেকটিভ থেকে 8-10 বছর চাকরি করার পরে আবার যদি তার নিজের মন মতো বাঁচতে চায়, তখন সে আবার এই চাকরি ছেড়ে চলে যেতে পারবে। এইরকম একটা স্কিল সম্পন্ন এবং সাধারণ চেহারা সম্পন্ন কাউকে চাচ্ছিলেন, যে কারণে সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়েছিল 2011 সালে। তারপরেও সিনেমা তৈরি করা হয়নি, কারণ কাকে নিবে না নিবে সেই ব্যাপারে চিন্তা করার কারণে। এবং পরবর্তীতে 2012 সালে 2টা সিনেমা কলকাতা ভিত্তিক, একটা হচ্ছে কাহানি, যেখানে বিদ্যা বালান অভিনয় করেছিলেন, এবং আরেকটা হচ্ছে অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুর। এই 2টা সিনেমাতে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে দেখার পর এই লিড রোলে প্লে করার জন্য নওয়াজুদ্দিন সিদ্দিকীকে এই সিনেমাতে এই ক্যারেক্টারের জন্য কাস্ট করা হয়। বুদ্ধদেব দাশগুপ্ত কিন্তু একজন কবি এবং বড় মানের পরিচালক। তিনি অনেক সিনেমা করেছেন যেগুলা বেশ জনপ্রিয় এবং অনেক পুরস্কারপ্রাপ্ত হয়েছিলেন, এবং তিনি একজন সম্মানিত গুণী পরিচালক। তার অন্যান্য বাংলা সিনেমার মধ্যে যদি বলি তাহলে আসবে তাহাদের কথা, বাঘবাহাদুর, উত্তরা, এসব সিনেমা। তো এগুলো বেশ ভালো ভালো সিনেমা। তবে সেগুলো যেহেতু পুরাতন, আপনাদেরকে বলবো যে এই সিনেমাতে যে অসাধারণ স্টোরি টেলিং দেখানো হয়েছে এবং যেভাবে গল্প উপস্থাপন করা হয়েছে, আপনাদেরকে বলবো যে সিনেমাটা দেখেন, নিশ্চয়ই ভালো লাগবে। এবং আজকে না, আপনি যদি আমার ভিডিও আরও 2 বছর পরে দেখেন, অথবা 5 বছর পরে দেখেন, বা এমনিতেই সিনেমাটা দেখেন আরও 5-10 বছর পরে, হয়তো সিনেমাটার ভালো লাগা সেমভাবে কাজ করবে। এখানে আরেকটা বিষয় মিসিং হয়েছিল, সেটা হচ্ছে সিনেমাতে কিন্তু নওয়াজুদ্দিনেরও এক সময়কার প্রিয় বান্ধবী বা গার্লফ্রেন্ড যাই বলি, সেটা কিন্তু ছিল, যেটার নাম হচ্ছে আয়েশা, এবং যেটাকে প্লে করেছেন অন্যতম গুণী অভিনেত্রী এবং পরিচালক নিহারিকা সিং। তার সাথে তার 2টা সিন রয়েছে, 2টাই মিলে হয়তো বা 5 মিনিটের মতন সিন, কিন্তু তাদের সেখানকার কথা বা সেইখানকার যে আবহাওয়া, প্লট দেখিয়েছে, সেগুলো চমৎকার। আর লাস্ট কথা হচ্ছে যে আমি যে সিনেমার কথা বললাম, যে এরকম জীবন যাপন করার যে পরিবেশ বা মানুষের জীবনবোধ আবার উপলব্ধি করতে দেখাবে এই সিনেমা, তার মানে যে সিনেমাটা
শুধু বাস্তবতা দেখাতে গিয়ে বোর করে ফেলবে এরকম কিন্তু না। এই সিনেমাটা একটা ডার্ক কমেডি, সেই জন্য সিনেমাটা কিন্তু আপনাদেরকে সেই জীবনবোধ দেখাতে সহায়তা করবে, কিন্তু আপনাকে বোর করবে না, আপনাকে রিল্যাক্সভাবে সিনেমাটা দেখাতে সাহায্য করবে। তো সব মিলিয়ে বলবো যে আমার কথা হয়তো বা এতটা গুছানো হয় নাই এই সিনেমা সম্পর্কে, কিন্তু আমার কথা যেমনই হোক, যদি কিছুটাও মনে হয় যে না একটা ভালো সিনেমা দেখি, তাহলে এই সিনেমাটা দেখতে পারেন। এই ছিল আজকের কথা। আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।